আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরের উদ্দেশ্যে রওনা হবেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, আহমেদাবাদে বিমান দুর্ঘটনা তদন্তের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট ঘনীভূত হয়েছে। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লাকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবার বহু প্রতীক্ষিত অ্যাক্সিয়ম 4 মিশনের সময়সূচি পেছিয়ে এ মাসের 19 তারিখ করা হয়েছে। এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ মহিলাদের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের প্রণতি নায়ক। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরের উদ্দেশ্যে রওনা হবেন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে গত 22 এপ্রিল সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের নির্ভুল অপারেশন সিন্দুর অভিযানের পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম বিদেশ সফর। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী সাইপ্রাস যাবেন। গত 2 দশকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম এই দ্বীপরাষ্ট্র সফর। এর আগে 2002 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শেষবার সাইপ্রাস সফরে গেছিলেন। দুদিনের এই সফর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধন আরো দৃঢ় করার পারস্পরিক প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। পাশাপাশি এই সফর ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সংযোগ আরো বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। সফরকালে দুটি দেশ বর্তমান সহযোগিতার ক্ষেত্র পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, সামুদ্রিক অংশীদারিত্ব এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে। ভারত ও সাইপ্রাস ঐতিহাসিকভাবে বাণিজ্য ও সমুদ্রপথের মাধ্যমে সংযুক্ত বলে উল্লেখ করে সাইপ্রাসের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী মনীষ বলেন, এই সফর ফলাফলমুখী এবং শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। New dimensions will be opened up with this visit, not only in trade, technology, tourism, exchanges, but in other areas of contemporary interest to both our nations. Political relations or defense or security, education, innovation, people-to-people contact. So it would be a very result-oriented and robust visit, which will leapfrog our relations for the future. হাই কমিশনার আরো জানান, সাইপ্রাসের যেমন 2035 সালের জন্য একটি জাতীয় দৃষ্টিভঙ্গি রয়েছে, একইভাবে ভারতের রয়েছে বিকশিত ভারত 2047 অভিযান। দুই দেশের মধ্যে শক্তিশালী সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি এই সফরে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরো বৈচিত্র্যময় করার জন্য একটি রূপরেখা তৈরির ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন। বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরির ব্যাপারে আশা প্রকাশ করে শ্রী মনীষ মানুষের যোগাযোগ এবং সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে সাইপ্রাস ধারাবাহিকভাবে সমর্থন করে এসেছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি এবং পারমাণবিক সরবরাহকারী গোষ্ঠীর সদস্যপদের জন্য ভারতের দাবিকে সমর্থনের পাশাপাশি সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকেও পূর্ণ সমর্থন জানিয়েছে সাইপ্রাস। প্রধানমন্ত্রীর এই সফর শুধুমাত্র দ্বিপাক্ষিক চুক্তি নয়, গণপ্রজাতন্ত্রী সাইপ্রাসের সার্বভৌমত্বের প্রতি সমর্থনকেও সূচিত করে। উল্লেখ্য, সাইপ্রাসের উত্তরাংশের দখল নিয়ে তুরস্কের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী উত্তর সাইপ্রাসে তুরস্কের বাহিনী সরিয়ে সেখানে দ্বি-আঞ্চলিক এবং দ্বি-সম্প্রদায়ভুক্ত যুক্তরাজ্যের তত্ত্বকে সমাধান সূত্র হিসেবে ভারত বরাবর সমর্থন করে এসেছে। দুদিনের সাইপ্রাস সফরের পর প্রধানমন্ত্রী মোদী G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী 16 জুন কানাডার আলবার্তায় পৌঁছবেন। G7 শীর্ষ সম্মেলনে ভারত নিয়মিতভাবে আমন্ত্রিত দেশের মর্যাদা পেয়ে এসেছে, যা বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনৈতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রকাশ করে। শ্রী মোদী এই নিয়ে পরপর 6 বার G7 শীর্ষ বৈঠকে যোগ দিতে চলেছেন। G7 গোষ্ঠীভুক্ত দেশ, বিভিন্ন আমন্ত্রিত দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শক্তি সুরক্ষা, প্রযুক্তি এবং উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে মতবিনিময় করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকেও প্রধানমন্ত্রী অংশগ্রহণ করতে পারেন বলে মনে করা হচ্ছে। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময় ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির পর সেদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের কূটনৈতিক সম্পর্ককে ফের উজ্জীবিত করবে বলে মনে করা হচ্ছে। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 জুন ক্রোয়েশিয়া পৌঁছবেন। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম সেই দেশ সফর। ভারত ক্রোয়েশিয়া সম্পর্কের ক্ষেত্রে এই সফর এক উল্লেখযোগ্য মাইল ফলক। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের দৃঢ় বন্ধনকেও সূচিত করে
এই সফর। সুনির্মিত আদ্রিয়াটিক বন্দর এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগের প্রেক্ষিতে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরে ক্রোয়েশিয়া এক সম্ভাবনাময় অংশীদার হিসেবে উঠে এসেছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগও বৃদ্ধি পাচ্ছে ক্রোয়েশিয়ার। প্রধানমন্ত্রীর এই 3 দেশ সফর ভারতের কৌশলগত, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরো প্রসারিত করবে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, বর্তমানে ভারতের হাতে থাকা 34টি বোয়িং 787 বিমানের উপর বর্ধিত নজরদারির জন্য নির্দেশ দিয়েছে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ। এর মধ্যে 8টি বিমান ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে পরীক্ষা করা হয়েছে বলে তিনি জানান। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী জানান, এই ঘটনার তদন্তের জন্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হচ্ছে। এই কমিটির চেয়ারম্যান হবেন স্বরাষ্ট্র সচিব। We have circulated the order of the high-level committee which is going to investigate this crash. The Home Secretary is going to be the chairman of the committee, Secretary Ministry of Civil Aviation, Additional Secretary from MHA, one representative from the state of Gujarat where the incident actually happened, representative from State Disaster Response Authority, Government of Gujarat, Police Commissioner Ahmedabad, DG Inspection and Safety from the Indian Air Force, DG BCAS which is the Bureau of Civil Aviation Security, DG DGCA, Special Director from IB and Director from the Directorate of Forensic Sciences Services. শ্রী নাইডু জানান, কমিটি এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য মান্য কার্যবিধি এবং জারি করা নির্দেশিকাগুলি পরীক্ষা করবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা মোকাবিলার জন্য সুসংহত নির্দেশিকা সুপারিশ করবে। কমিটিকে 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে তিনি জানান। We do have a very robust protocol which we follow every time, but when the incident happened, we also felt that there is a need to do an extended surveillance into the Boeing 787 series. With immediate urgency, all of them are going to be done. And furthermore, as the investigation is going to proceed and the report is going to come, whatever necessary steps are needed to be taken, we are going to ensure that without any hesitation, we are going to improve every necessary thing that is going to come our way to improve the safety. ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট ঘনীভূত হয়েছে। দুদেশই একে অপরের বড় শহর এবং সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যে এ ধরনের নাটকীয় পরিস্থিতি তেমন একটা দেখা যায়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের তরফ থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে গেছে ইসরায়েলের জেরুজালেম এবং হাইফা শহরের দিকে। ঘন বসতিপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় নাগরিকদের আশ্রয় নিতে হয়েছে বাংকারে। ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইসরায়েল সেনা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। সেদেশের সেনাবাহিনী তেহরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিতে আক্রমণের দাবি করেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ পরিস্থিতিতে ইরানের উপর লাগাতার কূটনৈতিক চাপ বজায় রেখেছেন। অবিলম্বে দেশটি আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর না করলে আরো ভয়ানক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমেরিকা ইতিমধ্যেই তাদের ডেস্ট্রয়ার জাহাজ ইউএসএস থমাস হাডনারকে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের উদ্দেশ্যে পাঠিয়েছে। এই জাহাজটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রুখতে সক্ষম। পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে 6ষ্ঠ রাউন্ডের পরমাণু আলোচনা ভেস্তে গেছে। আজ ওমানের মাস্কেটে এই বৈঠক হওয়ার কথা ছিল। সমাজ মাধ্যমে এক পোস্টে ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইদি আলোচনা বাতিল হওয়ার কথা ঘোষণা করেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে। এই নিয়ে ভারতের অবস্থান গত শুক্রবারই স্পষ্ট করে জানানো হয়েছে এবং ভারত এখনও তার অবস্থানে অটুট রয়েছে। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লাকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার বহু প্রতীক্ষিত অ্যাক্সিয়ম 4 মিশনের সময়সূচি পেছিয়ে এ মাসের 19 তারিখ করা হয়েছে। প্রযুক্তিগত সমস্যার সফল সমাধানের পর এই ঘোষণা করা হয়েছে। ইসরো, অ্যাক্সিয়ম স্পেস এবং স্পেস এক্স এর মধ্যে একটি সমন্বয় বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে ফ্যালকন 9 উৎক্ষেপণ যানে তরল অক্সিজেন চুইয়ে পড়ার সমস্যা সফলভাবে সমাধান করা হয়েছে। এই মিশনটি ভারতের কাছে অত্যন্ত ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। এই অভিযান সফল হলে শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় মহাকাশচারী এবং কক্ষপথে দ্বিতীয় ভারতীয় হবেন। 14 দিনের এই মিশনে শুক্লা ইসরো এবং নাসার সহযোগিতায় মহাকাশে পুষ্টি এবং খাদ্য ব্যবস্থা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবেন।
দক্ষিণ কোরিয়ার জেচেনে অনুষ্ঠিত এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ মহিলাদের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের প্রণতি নায়ক। প্রণতি প্রথম চেষ্টায় 13.666 স্কোর করেন, কিন্তু ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় 12.866 স্কোর করার ফলে তিনি সামান্য পিছিয়ে পড়ে ব্রোঞ্জ জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরের উদ্দেশ্যে রওনা হবেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, আহমেদাবাদে বিমান দুর্ঘটনা তদন্তের জন্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ। কে রামমোহন নাইডু জানিয়েছেন, আহমেদাবাদে বিমান দুর্ঘটনা তদন্তের জন্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।